নির্বাচনের তারিখ নিয়ে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হবে আশা মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে গাজীপুরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবনের উচ্চতা বাড়াতে বারবার ড্যাব সংশোধন নয়, বাস্তবায়নে মনোযোগ দেওয়ার তাগিদ নগরবিদদের। অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, পীড়িত বালা না সখী তুরা প্রেম করিও না। ঈদের ছুটিতে জমজমাট দেশের পর্যটন কেন্দ্র, ছুটি ঘিরে কক্সবাজারে 500 কোটি টাকার বাণিজ্যের আশা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের পক্ষে বিক্ষোভ অব্যাহত, এবার 700 মেরিন সেনা মোতায়েন। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তন্ময় কুমার রায়। শুরুতেই প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। 4 দিনের সরকারি সফরে লন্ডনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যেই তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টায় ডক্টর ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। এ সময় কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 12 জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এই পুরস্কার দেয়া হবে। সফরসূচি অনুযায়ী 11 জন ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য সিনিয়র মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া 13 জুন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফর শেষে আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে এই বৈঠক ভূমিকা রাখবে। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি যে এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। এর মধ্যে এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। হামদর্দ বাংলাদেশের ক্লোভ গার্ড লবঙ্গ তেল সমৃদ্ধ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সতেজ নিঃশ্বাসে প্রাণোচ্ছল হাসি। ক্লোভ গার্ড। জুলাই গণহত্যার মামলায় অতিরিক্ত নাম থাকায় তদন্তে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার মামলায় এমন অনেক নাম দেওয়া হয়েছে যারা জড়িত নন। এছাড়া মামলা বাণিজ্য ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের কাউকে
ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, রিমান্ডের আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য কাচের ঘর করা হবে, যাতে অন্যরা দেখতে পারে আসামির সাথে খারাপ আচরণ করা হয় কিনা। এর আগে সকাল 11টার দিকে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পরিদর্শন করেন তিনি। এরপর পরিদর্শন করবেন কোনাবাড়ী থানা ও কাশিমপুর কারাগার। আগে হয়তো 10 জন 15 জনের নাম থাকতো আর কতগুলি বেনামে দিয়ে পুলিশ মামলা দিত। আর এইবার হইতে কি আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন। এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। এই জনগণের যে কতগুলি অনেক, হ্যাঁ, এর ভিতরে অনেক দোষী আছে, অনেক নির্দোষী লোকেরও আপনার আসামি করে দিচ্ছে। ঢাকার নগরায়ন কতটুকু পরিকল্পিত? প্রশ্নটি আসতেই চোখের সামনে ভেসে আসে অগুছালো একটি শহরের ছবি, যা প্রতিনিয়ত অপরিকল্পিতভাবে বিস্তৃতি লাভ করছে চারপাশ। অন্যতম ঘনবসতিপূর্ণ এই শহরকে নাগরিক বান্ধব করতে 2016 সালে নেওয়া হয় টেকসই উন্নয়ন পরিকল্পনা ড্যাব। রাজুকের এই প্রকল্প 2022 সালে সংশোধনের পর ফের আলোচনায় এর নিয়মকানুন ও বিধিবিধান। 2035 সাল পর্যন্ত মেয়াদ থাকলেও আবারও সংশোধন হচ্ছে ড্যাব। তবে মাঠ পর্যায়ের বাস্তবতাকে এড়িয়ে কাগজে কলমে সংশোধন, পরিবর্তন ও পরিমার্জন দিয়ে কতটুকু সফল হবে এই পরিকল্পনা, সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন সহকর্মী মাঝার ইমন। বৈশ্বিক নগরায়নের সমুদ্রে ঢাকা যেন ঝুঁকিপূর্ণ ঢেউয়ের শহর। মেগাসিটি হয়েও স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবেশ সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ের উপস্থিতি অতি নগণ্য। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই অপরিকল্পিত নকশায় বিস্তৃত হচ্ছে ঢাকা, যে কারণে বছর জুড়েই ঘটে নগরকেন্দ্রিক দুর্ঘটনা। কখনো ছোট অগ্নিকাণ্ড রূপ নেয় মৃত্যু আয়োজনে, আবার কখনো হঠাৎ করেই হেলে পড়ে সুউচ্চ ভবন। এ সমস্ত ঘটনায় আর্থিক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির সংখ্যাও দিন দিন বাড়ছে। ঘটনার পর কিছুদিন আলোচনা, সমালোচনা, অভিযান, তোড়জোড় শুরু হলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের নজির নেই। ঢাকার নগরায়ন নিয়ে কথা উঠলেই সামনে আসে রাজুক। ঢাকাকে বাসযোগ্য করতে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব তৈরি করে সংস্থাটি। লক্ষ্য 2035 সালের মধ্যে পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা। তবে শুরু থেকেই পরিবেশ রক্ষা, ভবনের উচ্চতা, সাশ্রয়ী আবাসন, আইনগত সমস্যা ও অপর্যাপ্ত তথ্যপত্রের জটিলতায় পড়েছে ড্যাব। 2016 সালে প্রণয়ন করা এই ড্যাব 2022 সালের পর চলতি বছরেও সংশোধনের উদ্যোগ নিয়েছে রাজুক। গেল বছরের সেপ্টেম্বরে রাজুক চেয়ারম্যানের নেতৃত্বে প্রধান নগর স্থপতি সহ 8 সদস্যের ড্যাব ও বিধিমালা সংশোধন বিষয়ক কারিগরি কমিটি গঠন করা হয়। এর 2 মাস পর ওয়েবসাইটে সাধারণ মানুষের জনমত নিয়ে সংশোধন প্রতিবেদন পাঠানো হয় গৃহায়ন ও গণপূর্তে। আর গেল জানুয়ারিতেই ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2025-এর খসড়ার যাচাই বাছাইয়ের জন্য কমিটি গঠন করে মন্ত্রণালয়। সংশোধনীতে গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশ রক্ষা ও ভবনের উচ্চতা বৃদ্ধি। সবশেষ সংশোধনীর খসড়া এপ্রিলে তোলা হয় উপদেষ্টা পরিষদে। সেখান থেকে আরও যাচাইয়ে ফের পাঠানো হয় রাজুকের কাছে। জানা গেছে, বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা শেষে চলতি মাসের শেষ সপ্তাহেই প্রতিবেদন পাঠাবে রাজুক। ড্যাব বাস্তবায়নের মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে রয়েছে অনেক রকমের প্রশ্ন। সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের মধ্যেই ঘুরপাক খায় এই নিয়মনীতির বিভিন্ন বিধিমালা। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী সহ এর আশপাশের নগরায়নের বাস্তব চিত্র উপলব্ধি করে যত দ্রুত সম্ভব দায়িত্বশীল, কার্যকরী ভূমিকা গ্রহণের বিকল্প নেই। ঢাকা শহরের একটু বাইরে চলে যান, সেখানে দেখবেন যে এখানে ড্যাপের আর কোনো প্রয়োগ নেই। এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক কষ্ট করে যে প্ল্যানটা তৈরি করছি, এইটার ফলাফলটা আমরা তখনই পাবো যদি এটাকে বাস্তবায়ন করা হয়। পারদর্শী ও নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সংশোধনের দাবি জানিয়ে রিহ্যাব বলছে, বাস্তবায়নের সহযোগিতা করতে চায় আবাসন খাতের এই সংগঠন। যে ড্যাবটা আমাদের করে দিবে, আমরা যেটা চাচ্ছি, মানে রিহ্যাব প্লাস বিভিন্ন লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ, আমরা যেটা চাচ্ছি সেইটার ব্যাপারে আমার স্পেসিফিক বক্তব্য হলো যে এটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য উইদাউট এনি ডেভিয়েশন আমরা কাজ করার জন্য প্রতিশ্রুতি দিতে পারি। বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন একার পক্ষে সম্ভব নয় মন্তব্য করে ড্যাপের প্রকল্প ব্যবস্থাপক বলছেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো সহ নগরবাসীকে সেবা দেয়া প্রতিটি সংস্থারই সম্পৃক্ততা প্রয়োজন।
সকল সংস্থার দায় দায়িত্ব এই ড্যাপের ভিতরে নির্ধারণ করা আছে। সো এই বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংস্থা তার নিজের দায়িত্বটা প্রতিপালন করে, হয়তো এই বাস্তবায়ন প্রক্রিয়াটা খুব বেশি অগ্রগতি হবে। মাঝার ইমন, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। কোরবানি এলেই বাড়ে চামড়ার মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা। পাড়া মহল্লা থেকে চামড়া কেনা হলেও সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয় বেশিরভাগ চামড়া। রাজশাহীতে এমন নষ্ট চামড়া বিভিন্ন খাল ডোবা নালায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজশাহীতে সংরক্ষণের অভাবে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া নষ্ট হয়েছে এবং একই সঙ্গে জানাবেন যে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা? তন্ময়, আসলে কি পরিমাণ চামড়া নষ্ট হচ্ছে এর কোনো পরিসংখ্যান আসলে নেই। রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে আসলে এই কোরবানির সময় কিন্তু একটি ভরা মৌসুম হয় কাঁচা চামড়া সংগ্রহের, এবং এক্ষেত্রে পাড়া মহল্লায় কিন্তু অগণিত এবং কোনো ধরনের তালিকা ভুক্তি ছাড়াই কিন্তু যে যেমনভাবে পারেন আসলে চামড়া সংগ্রহ করেন। এর পাশাপাশি কিন্তু মাদ্রাসাগুলো আসলে চামড়া সংগ্রহ করে, কিন্তু যে মৌসুমি ব্যবসায়ীরা রয়েছে তারা আসলে লবণ সংকট এবং চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে না, এমন নানাবিধভাবেই কিন্তু আসলে নানা সমস্যার মধ্য দিয়ে তারা চামড়া সংগ্রহ করে থাকেন। এবং এই রাজশাহীতে যে প্রায় 1.5 লাখের বেশি গবাদি পশু আসলে কোরবানির জন্য মজুদ ছিল, তার একটা বড় অংশ আসলে কোরবানি হয়েছে বলে প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা জানতে পেরেছি। এবং প্রায় 65,000-এর ওপরে কিন্তু আসলে গরু ছাগলের এই যে কোরবানি হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে যে পরিমাণ চামড়া আসলে ব্যবসায়ী গ্রুপগুলো সংরক্ষণ করতে পেরেছেন, তারা বলছেন পুঁজি স্বল্পতার কারণে তারা অধিকাংশ চামড়া সংরক্ষণ করেছেন এবং মৌসুমি ব্যবসায়ীরা এই চামড়াগুলো সংরক্ষণ করে থাকে। অন্যদিকে কিন্তু তন্ময়, রাজশাহীতে যে পরিমাণ আসলে গরম বেড়েছে, কিছুক্ষণ আগেও আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পারছিলাম প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলা 11টার সময়ই ছিল, এবং এই সমস্ত কারণে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারার কারণে কিন্তু তারা এই চামড়াগুলো পচে গেছে এবং ডোবানালায় তারা ফেলে গেছে। এবং আমরা দেখছি যে রাজশাহীর পবা উপজেলায় যে বারনয় নদী রয়েছে, সেই বারনয় নদীর কিন্তু এখানে ফেলে যায় এবং আজকেও ফেলে গিয়েছে, গতকালকেও ফেলেছিল, এবং এই অবস্থাতে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে চামড়াগুলো এখানে পচেগুলো নষ্ট হয়েছে, যার কারণে উপজেলা প্রশাসন এখানে কিছু শ্রমিক নিয়োগ করে সেই পাশেই খানিকটা ডোবা করে গর্ত করে সেখানে আসলে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, কেননা এতে করে পরিবেশ দূষিত হচ্ছিল। আমরা যেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি তন্ময়, এই ব্রিজের পুরো অর্ধেকটা জুড়ে এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা বলছে পুরোটা জুড়ে এই ভেতরে কিন্তু চামড়া রয়েছে, সেখানে গরু ছাগল এবং অন্যান্য চামড়াও রয়েছে। তো তন্ময়, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সঠিকভাবে সংরক্ষণের অভাবে রাজশাহীতে নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আজও বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সিউল, আমরা বলছিলাম যে আজকেও কোরবানির পশুর চামড়া বেচাকেনা হচ্ছে, সেক্ষেত্রে চামড়ার যে গুণগত মান রয়েছে সেটি কি ঠিক রয়েছে কিনা বা কতটুকু ঠিক আছে, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর পোস্তাতে, যেখানে আসলে কোরবানি ঈদের দিন দুপুরের পর থেকে চামড়া বেচাকেনা শুরু হয়েছে। তবে আজকে সকাল থেকে আমরা এসে যেতে দেখেছি এই পোস্তাতে চামড়া বেচাকেনা একদমই নেই বললেই চলে, খুবই কম সংখ্যক চামড়া বেচাকেনা হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখা, আমি একটি আড়তে আছি, যে আড়তে আসলে ঈদের দিন দুপুরের পর থেকে আজকে পর্যন্ত এই চামড়াগুলোতে লবণ মেখে এগুলো স্তূপ করে রাখা হয়েছে, যেগুলো আসলে পরবর্তীতে রাজধানী বাহিরে যে সাভার বিসি চামড়া শিল্পনগরী আছে সেখানে আসলে বিক্রি করা হবে, কিংবা এখান ওই ট্যানারি মালিক যারা আছেন তারা আসলে এইখান থেকেই এই চামড়াগুলোকে সংগ্রহ করবে। একটি বিষয় আপনাকে বলি, এই পোস্তাতে কিন্তু প্রতি বছরের মতো এই বছরও চামড়া সংরক্ষণের ক্ষেত্রে আসলে যেই বাকবিতণ্ডা ক্রেতা বিক্রেতার মধ্যে ছিল সেটি আমরা এই বছরও লক্ষ্য করেছি। এবছর সরকারের পক্ষ থেকে 5 থেকে 10 টাকা বৃদ্ধি করে 60 থেকে 65 টাকাতে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত বছরও 50 থেকে 55 টাকা বিক্রি হয়েছিল প্রতি বর্গ ফুট কাঁচা চামড়া। তবে এই চামড়াগুলো আসলে কাঁচা চামড়া বিক্রির ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে রক্তমাখা কাঁচা চামড়ার একটি দাম, এবং কাঁচা চামড়া সংরক্ষণ যেভাবে করা হয় সেটির পরে আসলে একটি দাম। সেই দামটা আসলে দেওয়া হয়েছিল হচ্ছে 1350 টাকা
পুরো একটি গরুর চামড়ার দাম, এবং ঢাকার বাইরে যেটি দেওয়া হয়েছে 1050 টাকা। ঢাকার বাইরে যেমন চামড়া অনেক জায়গায় আমরা দেখছি যে চামড়া নষ্ট করা হচ্ছে কিংবা ফেলে দেওয়া হচ্ছে, ঢাকায় কিন্তু আমরা সেই জিনিসটা খুবই কম দেখেছি। গতকালও শিল্প উপদেষ্টা সাভার বিসি চামড়া শিল্পনগরীতে ঘুরে গিয়েছেন, তিনি জানিয়েছেন যে আসলে চামড়ার যে সংগ্রহ সেটির যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করার ক্ষেত্রে সব ধরনের চেষ্টা তারা করবেন। তন্ময়, এই ছিল আমার কাছ থেকে পোস্তা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চামড়া সংরক্ষণের সবশেষ খবরাখবর জানাতে লালবাগের পোস্তা থেকে যুক্ত হয়েছিলেন সিউল আহমেদ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো। নগরীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী দেলোয়ার দোলন। চলে যাচ্ছি তার কাছে। দোলন, জানাবেন যে সায়দাবাদে এই মুহূর্তে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং একই সঙ্গে যারা ফিরে এসেছেন তাদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা ফিরতি যাত্রায়? তন্ময়, ঈদ ছুটির শেষে অনেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন, তবে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে এসে যেমনটা দেখেছি, ঈদকে ঘিরে যে ছুটি এখনও গ্রামে যাচ্ছেন এই সংখ্যাটাই বেশি। বিশেষ করে আমরা যদি দেখাই যে এখনও যে যাত্রীরা নারী ট্রেনে বাড়ি ফিরছেন তার সংখ্যাই বেশি, বাসের টিকিট মিলছে না এমন অধিকাংশ কাউন্টারে আমরা দেখেছি। অনেক ক্ষেত্রে বলা চলে যে যাত্রীরা যারা আসছেন তাদের টিকিট না প্রাপ্তির অভিযোগ মূলত আমরা বেশি পেয়েছি, আর এই সুযোগকে কাজে লাগিয়ে অধিকাংশ কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ আমরা পেয়েছি। বিশেষ করে আমি যদি জানাই, এনা পরিবহন সহ বেশ কয়েকটি পরিবহন কাউন্টারে আমি গিয়েছি, সেখানে যাত্রীদের অভিযোগ যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কাউন্টারগুলোর কাছে কথা বলেছি। তারা বলছিলেন ঈদকে ঘিরে তাদের শ্রমিক এবং নিজেদের শ্রমিকদের বেতন এবং বোনাস দেওয়ার জন্য তারা কিছুটা বেশি ভাড়া আদায় করছেন। অন্যদিকে যদি জানাই, অন্যান্য কাউন্টারে আমরা দেখেছি ভিড় রয়েছে। এর আগে আমরা কমলাপুর গিয়েছিলাম, সেখানে আমরা যাত্রীদের ভোগান্তি দেখিনি, তবে এখানে এসে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে সড়ক পথে যারা এখনও গ্রামে যাচ্ছেন কিংবা ঢাকায় ফিরছেন। তো এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার আমার কাছে থাকা সবশেষ তথ্য। তন্ময়, ঈদের ফিরতি যাত্রার সবশেষ খবরাখবর জানাতে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী দেলোয়ার দোলন। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। এফসি বাছাই পর্বের ম্যাচে সন্ধ্যায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে এরই মধ্যে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় করছেন ভক্ত সমর্থকরা। এছাড়াও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ফুটবল ফেডারেশন। এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত আছেন ওয়াসিউল হক পান্থ। চলে যাচ্ছি পান্থর কাছে। পান্থ, ম্যাচ শুরুর আগে বাফুফের ব্যবস্থাপনা কেমন দেখছেন এবং একই সঙ্গে ভক্ত সমর্থকরা স্টেডিয়াম এলাকায় আসতে শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, যেমনটি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থার কথা যদি শুরুতে বলি, যে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে দুপুর 3টার দিকে শুরুতে কথা ছিল যে 3টার দিকে গেট খোলা হবে, কিন্তু পরবর্তীতে গতকাল কিন্তু জানিয়ে দেওয়া হয় যে দুপুর 2টোর দিকেই স্টেডিয়ামে যে দর্শকদের ভেতরে ঢোকার জন্য যে গেট সেটি খুলে দেওয়া হবে। কিন্তু আমরা যেটি দেখছি ইতোমধ্যেই কিন্তু এখন 12টা বাজে, এর আগে থেকে বেশ অনেকক্ষণ আগে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমর্থকরা কিন্তু স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হয়েছেন এবং আমরা অনেকেই দেখতে পেয়েছি যে স্টেডিয়ামের যে গেট বন্ধ, আমি এই মুহূর্তে আছি স্টেডিয়ামের 3 নম্বর গেটে, সেখানে কিন্তু গেট বন্ধ হওয়ার যে বিষয়টি সেটা আমরা দেখতে পাইনি। এখানে সকল প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। আমরা দেখেছি যে স্ক্যানিং মেশিন নিয়ে যেখানে ভলেন্টিয়াররা দাঁড়াবেন, সেগুলো সব প্রস্তুত হলো। গেট কিন্তু এখনও খোলাই রয়েছে এবং অনেক সাধারণ দর্শক ইতোমধ্যে যারা খেলা দেখতে এসেছেন তারা কিন্তু ইতোমধ্যে স্টেডিয়াম প্রাঙ্গণে পৌঁছে গেছেন। তারা গ্যালারিতে প্রবেশ করতে পারছেন না, কারণ গ্যালারির গেট এখনও খোলা হয়নি। কিন্তু এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ভক্ত সমর্থকরা ইতোমধ্যেই স্টেডিয়ামে এসে জড়ো হয়েছেন। এছাড়াও নিরাপত্তার ব্যবস্থা যদি বলি, গত ম্যাচে কিন্তু শুরুর দিকে খেলা শুরু হওয়ার পর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা খুব ভালোভাবে তারা
ব্যবস্থাপনা করতে পারলেও পরবর্তীতে কিন্তু উৎসুক দর্শকরা অনেকেই গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। এই কারণে কিন্তু আজকে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি গত ম্যাচের চেয়ে আরও বেশি করা হয়েছে এবং আমরা আজকে দেখতে পেয়েছি যে অতিরিক্ত মাঠের ভেতরে কিন্তু সোয়াত কর্মীরা যারা কিনা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট তারা কিন্তু আজকের ম্যাচে মাঠে দায়িত্বে থাকবেন। এছাড়াও অতিরিক্ত 120 জন আনসার সদস্যকেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আজকে মাঠের নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য। দর্শকের যে তুমুল আগ্রহ এই ম্যাচকে ঘিরে এটা আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শক সমর্থকরা হাজির হয়েছেন এবং আমরা একটি দল দেখতে পেয়েছি যে তারা কিন্তু হামজা চৌধুরীর গ্রাম থেকে এসেছেন, তার এলাকা থেকে এসেছেন, আজকে ভোরবেলা এসে পৌঁছেছেন শুধুমাত্র হামজার খেলা দেখার জন্য। এছাড়াও আমরা দেখতে পেয়েছি ফেনী, নোয়াখালী, আরও আশেপাশে যে ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও দর্শক সমর্থকরা এসেছে। তো এছাড়াও আমরা কিন্তু মাঠের বাইরেও কিন্তু আউটার স্টেডিয়ামে ফ্যান জোন থাকছে। তো তন্ময়, এই মুহূর্তে আমার কাছে এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ। সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যকার ফুটবল ম্যাচের সবশেষ খবরাখবর জানাতে জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে সমুদ্র সৈকত কক্সবাজার ও কুয়াকাটায়। হোটেল মোটেলের বেশিরভাগ কক্ষ এরই মধ্যে বুকিং রয়েছে। প্রাণচাঞ্চল্যতা ফিরেছে হোটেল এবং রেস্তোরাঁগুলোতে। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটায় আছেন জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি মন্তোষের কাছে। মন্তোষ, ঈদের ছুটিতে আমরা বলছিলাম কক্সবাজারে পর্যটকদের ব্যাপক সমাগম হয়েছে। পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটির চিত্র কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, কোনো উৎসব উপলক্ষ পেলেই আসলে মানুষ ছুটে আসে সৈকতের শহরে এবং ঈদের পরে আমরা দেখছি যে লোকারণ্য হয়ে আছে কক্সবাজার। এবং এই মুহূর্তের সৈকতের যে চিত্র, বলা যায় যে প্রায় 3 কিলোমিটার এলাকা, লাবণী থেকে শুরু করে সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট, এই দীর্ঘ এলাকা কিন্তু লোকারণ্য হয়েছে এবং মানুষের যে উপস্থিতি আসলে তাদের সামলানো কিংবা তারা যে সমুদ্র স্নানে নামছেন তাদের সমুদ্র স্নানে যে বিষয়টি সেটি নিরাপদ রাখতে আসলে এখানে লাইফগার্ড সদস্যদের বেশ ব্যাক পেতে হচ্ছে এবং তারা সকাল থেকে আমরা দেখছি যে সৈকতের বিভিন্ন পয়েন্টে 27 জন লাইফগার্ড সদস্য এখানে দায়িত্ব পালন করছেন এবং সকাল থেকে আসলে তাদের যে তৎপরতা সেটি বিগত সময়ের তুলনায় অনেকখানি বাড়ানো হয়েছে। বিশেষ করে সুগন্ধা পয়েন্টের কথা যদি বলি, এখানে প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে। সব মিলে এখানকার যে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, সৈকত কেন্দ্রিক যে হকাররা রয়েছেন কিংবা এখানে সৈকতের আশপাশে যেসব ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এবং হোটেল মোটেল জোন কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানেই কিন্তু পর্যটকদের পদচারণা বেড়েছে এবং সেখানে স্বাভাবিকভাবেই বেচা কেনা বাড়ার কারণে তাদের মাঝে কিন্তু এখানে তাদের মাঝে যে স্বস্তি আনন্দ সেটি কিন্তু রয়েছে মূলত পর্যটক সমাগমকে কেন্দ্র করে। এবং এই যে পরিস্থিতি, এটি আগামী অন্তত 14 তারিখ পর্যন্ত পর্যটকদের বিপুল সমাগম এখানে থাকবে সেটি কিন্তু ব্যবসায়ীরা এখানে আশা করছেন এবং হোটেল রেস্তোরাঁগুলোতে কিন্তু নতুন করে চাঙা ভাব এসেছে এবং তারা কিন্তু খুবই আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। তন্ময়, কক্সবাজার সৈকত থেকে এই ছিল সবশেষ। যাচ্ছে কুয়াকাটায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম, আমরা কক্সবাজারের চিত্রটা দেখছিলাম, ব্যাপক পর্যটক সমাগম ঘটেছে। নিশ্চয়ই কুয়াকাটাতেও ব্যাপক পর্যটক সমাগম রয়েছে এই মুহূর্তে। পর্যটকদের নিরাপত্তায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং একই সঙ্গে জানাবেন যে স্থানীয় যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেখানে কেমন গতিশীলতা রয়েছে? আসলে এখন কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটেছে। এখন কিন্তু খরা, রোদ এবং 34 ডিগ্রি সেলসিয়াস মাত্রা তাপ বিরাজমান এই কুয়াকাটা সৈকতে। এই আবহাওয়ায় কিন্তু পর্যটন কেন্দ্র কুয়াকাটায় আগত লাখো পর্যটক তারা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে, তারা কিন্তু সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে। এছাড়া এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল রিসোর্টের মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে শতভাগ রুম বুকিং হয়েছে এবং এখানকার বাণিজ্যিক প্রায় প্রতিদিন আজকে একদিনেই প্রায় 100 কোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা করছে তারা। এবং এখানকার যে এই আগত পর্যটকদের নিরাপত্তা এবং সেবার নিশ্চিতে মহিপুর থানা পুলিশ, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর
পোশাকধারী এবং সিভিল পোশাকে তারা কিন্তু নিরাপত্তা নিশ্চিত করেছে। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, কক্সবাজারের চেয়ে এখানকার যে সমুদ্র যে সৈকতটা রয়েছে সে সৈকতে কিন্তু খরচ স্রোতের প্রবাহ হচ্ছে না, এবং সৈকতটা হচ্ছে স্লোপ, মানে একদম বিস্তীর্ণ, অনেক দূর হেঁটে যাচ্ছেন পর্যটকরা। যে পর্যটক সাঁতার জানছেন না তিনিও কিন্তু এখানে নির্বিঘ্নে এখানে গোসল করতে পারছেন, এবং শিশুরা পর্যন্ত এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এক কথা বলা যায় যে পর্যটকদের আগমে স্থানীয় যে ব্যবসা বাণিজ্য সেখানেও বেচা বিক্রি বেড়েছে, বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। ঈদের লম্বা ছুটিতে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে, সেই খবরাখবর আমরা জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। অনিন্দ সুন্দর বিশাল জলারবন সিলেটের রাতারকুল। ঈদ পার্বণে প্রাকৃতিক এই পর্যটন কেন্দ্রে জড়ো হন হাজার হাজার মানুষ। জলে ভাসা রাশি রাশি রাতার গাছ ও বিরল প্রজাতির প্রাণী দেখে মুগ্ধতার আবেশ পর্যটকদের চোখে মুখে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন নিরাপদ সড়ক ও পর্যটকদের সুবিধা বাড়ানো দরকার। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। নীল আকাশের নিচে দিগন্ত বিস্তৃত হাওর, আর হাওর পেরুলেই মিঠা পানির বন। জলের উপর ভাসমান সারি সারি রাতা গাছ। প্রকৃতির এমন অকৃপণ দৃশ্যে ভরপুর এশিয়ার বৃহৎ মিঠা পানির জলারবন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল। ঈদের ছুটিতে ভ্রমণ পিয়াসুরা নৌকায় করে এমন বিরল দৃশ্যের দেখা পেতে প্রতি বছরই ছুটে আসেন এই জলারবনে। দেশ বিদেশে ঘুরেও রাতারগুলের মতো এমন ব্যতিক্রমী সৌন্দর্যের দেখা সচরাচর কমই মেলে বলে দাবি করছেন দর্শনার্থীরা। রাতারগুলটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এইটা দেখি নাই, এইটা প্রথম। এত পানি হওয়া সত্ত্বেও গাছগুলো একদম খুব সুন্দরভাবে ছায়া দিচ্ছে, বড় হচ্ছে। প্রাকৃতিক যে জিনিসগুলো আছে ওগুলো আমরা উপভোগ করতে চাই, সেজন্য আমরা চাই যে একটু এদিকে আসতে, এবং তখনই মনের মধ্যেই কাব্যিক বলেন, সাংস্কৃতিক বলেন, গান বাজনা সবকিছু মনে অটোমেটিকলি চলে আসে। আমি পরেও এসেছি আজকে সবুজ রঙের, প্রকৃতিতে বিলীন হওয়ার জন্য এসেছি আমি। রাতারগুলের চারিদিকে ঘন জঙ্গল, রয়েছে নানা প্রজাতির বিরল প্রাণী। মাঝিদের কণ্ঠে শোনা যায় মাটির গান। শত শত কিলোমিটার দূর থেকে ছুটে আসা দর্শনার্থীরা হন বিমোহিত। এমন পরিবেশে ভ্রমণ হয়ে ওঠে বিনোদনে পূর্ণ, বাড়িয়ে তোলে অন্যরকম আনন্দ। ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, পীড়িত বালা না সখী তুরা প্রেম করিও না। তবে পর্যটন স্পটে প্রবেশের সড়ক, নৌকাঘাটের ব্যবস্থাপনা সহ ভ্রমণ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেটা প্রথমত দরকার। রাস্তাটা একটু খারাপ, এটা বলতেই হয়। পর্যটন এলাকার রাস্তা আরো ভালো হওয়া প্রয়োজন। কেউ তুলছেন শখের বসে ছবি, কেউ বা মনের সুখে গাইছেন গান। সিলেটের রাতারগুলে এসে এমন পরিবেশই দেখা গেল। আসলে প্রকৃতির সকল সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে এই সিলেটের রাতারগুলে। বিরল এই বনের সৌন্দর্য যেমন বেড়েছে এই বর্ষায়, তেমনই বেড়েছে পর্যটকের আনাগোনা। সবাই চাচ্ছেন সিলেটের এই রাতারগুল স্পটে আসতে যে সড়ক রয়েছে সেই সড়কের যোগাযোগ ব্যবস্থা যেন আরেকটু ভালো করা হয়। সন্দীপন শুভ, এখন রাতারগুল, সিলেট। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার এক্ষুনি মুখ্য সময় বলে মত দিয়েছেন অর্থনীতি ও যোগাযোগ বিশ্লেষকরা। সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সৈয়দপুর বিমানবন্দরকে দ্রুত আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সামরিক প্রয়োজনে নির্মিত হয় সৈয়দপুর বিমানবন্দর। এক সময় পর্যন্ত পরিত্যক্ত থাকলেও 1979 সালে শুরু হয় যাত্রীবাহী বিমান চলাচল। এরপর নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে দেশি ও বেসরকারি 4টি এয়ারলাইন্স। ঢাকার পাশাপাশি এখন সৈয়দপুর থেকে সরাসরি আকাশপথে যোগাযোগ রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারের সঙ্গে। এতে ব্যবসা বাণিজ্য যেমন সহজ হয়েছে, তেমনি পর্যটকদের জন্য সুবিধা বেড়েছে কয়েক গুণ।
2017 সালে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দেয়া হয়। লক্ষ্য ছিল ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সহজ বাণিজ্যিক যোগাযোগ। কিন্তু 2019 সালে ফিল্ড বুক সম্পন্ন হলেও 912 একর জমি অধিগ্রহণের কাজ এখনও শুরু হয়নি। বিমানবন্দর আন্তর্জাতিক হলে 6000 ফুটের রানওয়ে উন্নীত হবে 12000 ফুটে। এর ফলে থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এটি হলে একদিকে যেমন ব্যবসার পরিধি বাড়বে, অন্যদিকে পড়াশোনা ও চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন এই অঞ্চলের মানুষ। যদি চিকিৎসা পারপাসে বা অন্য কোনো পারপাসে যদি কেউ এখান থেকে যাইতে চায় দেশের বাইরে, আমি থাইল্যান্ডের কথা বলতেছি, মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মিডল ইস্টের অন্য যে কোনো জায়গায়, যদি এই সুযোগটা এখান থেকে করে দেওয়া যায় তাহলে এখানকার জনগণের অনেক সুবিধা হবে। রংপুর বিভাগে কর্মসংস্থান সৃষ্টির মূল মাধ্যম দেশি বিদেশি বিনিয়োগ। উত্তরা ইপিজেডের মাধ্যমে কিছু বিদেশি বিনিয়োগ হলেও তা যথেষ্ট নয়। বিশ্লেষকদের মতে সৈয়দপুর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর হলে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। এটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যখন চাই তখন নানাবিধ সমর্থিত অসমর্থিত কথাবার্তা শুনতে পাই যে এটি প্রতিবেশী দেশের প্রভাবে এখানে এই বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর হয় না। ফলে আমরা মনে করি যে সেই চাপগুলোকে উপেক্ষা করবার এখনই সময়। এই চাপ উপেক্ষা করে এই সময়ই আসলে এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হবে। ভৌগোলিক অবস্থান চিন্তা করে পাশে আমাদের নেপাল, ভুটান কিংবা পাশে ইন্ডিয়া, তো সেই যদি আমরা হাব চিন্তা করি, সেখানে কিন্তু সৈয়দপুর চমৎকার একটা পজিশন, যেখানে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল হলে কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে অন্য দেশেরও কিন্তু এখানে হাব হিসেবে তারা ব্যবহার করতে পারে তাদের প্লেন ওঠানামার জন্য। বিডাও উত্তরাঞ্চলে বিদেশি বিনিয়োগের বিষয়ে আশাবাদী। সেজন্য সৈয়দপুরকে অতি দ্রুত আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার তাগিদ কর্মকর্তাদের। যেহেতু এই এরিয়া থেকে, এই অঞ্চল থেকে সিপোর্ট অনেক দূরে, এবং আমরা মনে করি যে এটা যদি এখান থেকে যে কার্গো যে প্লেনগুলো, যদি বিমান এখানে যে পণ্য তৈরি হয় সেটা ডেস্টিনেশনে রপ্তানিতে, এটা আমি মনে করি যে দ্রুত রপ্তানির ক্ষেত্রে এই এয়ারপোর্টটি জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গেল কয়েক বছরে সৈয়দপুর বিমানবন্দরের যাত্রী সেবায় এসেছে পরিবর্তন। টার্মিনাল ভবন আধুনিকায়ন, লাগেজ বেল্ট স্থাপন সহ নানা সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের বিক্ষোভ দমাতে ন্যাশনাল গার্ডের পর এবার 700 মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। বেশ কটি জায়গায় বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন কর্মকাণ্ডের বিরোধিতা করে আদালতে মামলা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। টানা চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে চলছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ। আটক ব্যক্তিদের ছাড়াতে শহরটির ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ভবনের সামনে জড়ো হয়েছে কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের সরাতে তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছাড়ছে তারা। We are not criminals. We are working people and we are not a trash can for the president. This is not I don't understand if this is his way to make America great again. Destroy our people, destroy our communities. Creates a culture of fear, and that creates a culture of fear where people are afraid to show up to their immigration proceedings, sure, but they're also afraid to show up to their workplaces. They're afraid to send their children to school. বিক্ষোভকারীদের দমাতে নতুন করে 700 মেরিন সেনা যোগ দিয়েছে সেখানে। আরো 2000 ন্যাশনাল গার্ড সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানায় পেন্টাগন। প্রয়োজনে এই সংখ্যা দ্বিগুণ করে 4000 ন্যাশনাল গার্ড পাঠানোর ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যারা সবাই ফেডারেল কর্মীদের নিরাপত্তায় কাজ করবে বলে জানান তিনি। We sent out some wonderful National Guard. They've really helped in a lot of problems they were having out there. They were afraid to do anything, and we sent out the troops, and they've done a fantastic job. So I want to thank them very much. তবে ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসাম, যদিও এই অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরা হয় ট্রাম্পের পক্ষ থেকে। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে অবৈধ অভিবাসীদের ধরতে মার্কিন ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের প্রতিবাদে রাজপথে বিক্ষোভে নামেন হাজার হাজার অভিবাসী। লস অ্যাঞ্জেলেসের পাশাপাশি নিউ ইয়র্কেও শুরু হয়েছে অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ।
জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। গাজা ইস্যুতে পুরো বিশ্ব যখন অনেকটা নিশ্চুপ, তখন ফিলিস্তিনিদের জন্য সহায়তা পৌঁছে দিতে গিয়ে ইসরায়েলের হাতে আটক হয়েছেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। সাহসী এ পদক্ষেপের জন্য মুসলিম দেশগুলোতে প্রশংসায় ভাসছেন 22 বছর বয়সী এই তরুণী। এর আগেই বহুবার জলবায়ু রক্ষায় আন্দোলন করেছেন গ্রেটা। আরও জানাচ্ছেন জাহানারা ভুঁইয়া। বিশ্বজুড়ে পরিবেশ আন্দোলনকারী হিসেবে পরিচিত হলেও এবার গাজায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আবারও আলোচনায় সুইডিশ তরুণী গ্রেটা থুনবার্গ। ফ্রিডম ফ্লোটিলার ব্যানারে ফিলিস্তিনিদের জন্য সহায়তা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করে ইসরায়েলি সেনারা। সঙ্গে ছিল আরও 12 সহযাত্রী, যাদের মধ্যে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান ও আল জাজিরা ফরাসি সাংবাদিক ওমর ফাহাদ। ছিলেন ম্যাডলিন নামের এক মৎস্যজীবী নারীও, যার নামেই মূলত নামকরণ করা হয়েছে সহায়তা বোঝাই জাহাজটির। ইসরায়েলের হাতে নিশ্চিত আটক হবে জেনেও ফিলিস্তিনিদের জন্য সঙ্গীদের নিয়ে বিপদের পথে পা বাড়ান 22 বছর বয়সী গ্রেটা থুনবার্গ। তবে তার দুঃসাহসিক যাত্রা নতুন নয়, বন্ধুর পথে হাঁটাই যেন তার জীবনের লক্ষ্য। তাই তো মাত্র 15 বছর বয়স থেকেই নামেন পরিবেশ আন্দোলনে। সুইডিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সরকারের বিরুদ্ধে। 2015 সালে প্যারিস সম্মেলনে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন বিশ্বের শীর্ষ নেতারা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারকে চাপ দিতেই মূলত গ্রেটার বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ বেশ আলোড়ন তৈরি করে। দিন দিন বাড়তে থাকে জনপ্রিয়তা। এরপর থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা গ্রেটার প্রতিবাদে যোগ দিতে শুরু করে। সে সময় গ্রেটা ইউরোপের বিভিন্ন দেশে ট্রেনে ভ্রমণ করে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। সুইডেনের স্টকহোমে বড় হওয়া গ্রেটা থুনবার্গের মা ম্যালেনা আর্নমান একজন অপেরা গায়িকা, আর বাবা সোয়েন্তে থুনবার্গ একজন সুইডিশ অভিনেতা ও পরিচালক। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মাত্র 29 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার নিকোলাস পুরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি। ক্যারিবিয়ান এই ক্রিকেটার টি-20তে দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও রানের মালিক। টি-20 ফরম্যাটে নিজের সেরা ফর্মে ছিলেন পুরান। গত বছর এই ফরম্যাটে দলের হয়ে সবচেয়ে বেশি 170টি ছক্কা মারেন তিনি। এছাড়া সম্প্রতি শেষ আইপিএলে 524 রান করেন এই ক্যারিবিয়ান ব্যাটার। যদিও নিজের ইনস্টাগ্রামে দেয়া পোস্টে অনেকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন নিকোলাস পুরান। সম্প্রতি অনেক তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের হিড়িক পড়েছে। গেল 1 মাসের মধ্যে ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কাস পয়নিস ও গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছেন প্রোটিয়া ব্যাটার হেনরিক ক্লাসেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন নিকোলাস পুরান। এরই মধ্যে দিয়ে চলে এলাম এখন ঢাকার একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। 13 জুন বৈঠক হবে তারেক রহমানের সঙ্গে। নির্বাচনের তারিখ নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের ফলপ্রসূ আলোচনার আশা মির্জা ফখরুলের। জুলাই গণহত্যার মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে গাজীপুরে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, পীড়িত বালা না সখী তুরা প্রেম করিও না। ঈদের ছুটিতে জমজমাট দেশের পর্যটন কেন্দ্র। ছুটি ঘিরে কক্সবাজারে 500 কোটি টাকার বাণিজ্যের আশা। এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের পক্ষে বিক্ষোভ অব্যাহত। এবার 700 মেরিন সেনা মোতায়েন।
এই ছিল এখন ঢাকার আয়োজনে যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।